কিন্তু এর আগে আমাদের আলোচনার একটা বিতর্কের অবসান হওয়া দরকার আমি মনে করি। পারবো কিনা আমরা জানি না। সেটা হচ্ছে আমরা সাংবিধানিক সরকার বলছি বারবার, সংবিধানের ধারাবাহিকতা বলছি, আবার ভিন্ন মত আছে। সাংবিধানিক সরকার না গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে জনগণের অভিপ্রায়ে গঠিত সরকার? সাংবিধানিক সরকার হলে তার ডেফিনিশন কি? তা তো অবশ্যই প্রত্যক্ষ ভোট হবে, পার্লামেন্ট হবে, মেজরিটি যারা যেই দল নির্বাচিত হবে তারা সরকার গঠন করবে। সাংবিধানিক সরকার তো এটাই, সংবিধানটা এর বাইরে আর কোনো সরকার পদ্ধতির কথা বলা নাই। সেই কারণে আমরা এটাকে যদি সাংবিধানিক সরকার বলি তাহলে এটা সঠিক হচ্ছে কিনা। আবার আমরা বলছি যে আমরা তখন যেহেতু বিপ্লবী সরকার ঘোষণা দিই নাই, বিপ্লবী সরকারও বলতে পারছি না। কিন্তু বিপ্লবটা হয়েছে, ঘোষণা দিই বা না দিই বাস্তবতাকে তো মেনে নিতে হবে। বিপ্লব সংগঠিত হয়েছে মানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তনটা এসেছে, এটা রেজিম চেঞ্জ হয়েছে, এটাই তো বাস্তব। এখন এটা গঠন প্রক্রিয়া কি ছিল, বেসিক্যালি দুটো জিনিস আছে। একটা হলো 106 যে আপনার অ্যাডভাইজারি জুডিশনের মধ্যে যে সাজেশনটা এসেছে তার সাথে তার উপরে আছে হলো জনগণ অভিপ্রায়। এখন কি সরকার গঠন আগে হয়েছে না অভ্যুত্থান আগে হয়েছে? অভ্যুত্থান জনগণের অভিপ্রায় হয়েছে বলেই তো এখানে সরকার গঠনের প্রশ্ন আসছে। তাহলে এই গণ অভ্যুত্থানটা আগে, জনগণ অভিপ্রায় আগে, জনগণ পরিবর্তন চেয়েছে, পরিবর্তন হয়েছে। এবং সরকার প্রয়োজন, রাষ্ট্রপক্ষে দেশের আইন শৃঙ্খলা সরকার রক্ষা করবে, জনগণ নিরাপত্তা দেবে, যা যা সরকার দায়িত্বের মধ্যে পড়ে সেটা সম্পাদন করবে। এখন সেই জায়গায় এসে আমরা না বলতে পারছি সাংবিধানিক সরকার, সাংবিধানিক ধারাবাহিকতা, আর আমরা বলতে যেহেতু ঘোষণা করি নাই বিপ্লবী সরকার, এই কথা তো আমরা আজকে জোর দিয়ে বলতে পারছি না, কিন্তু বাস্তবে তাই ঘটেছে। সেই স্পিরিটের জায়গাটা আমাদের ধারণ করে যদি আমরা আগাই, তাহলে জনগণের অভিপ্রায়কে সামনে রেখে, যেটা সরকারের মূল ভিত্তি, নৈতিক ভিত্তি বলতে পারেন, আইনগত ভিত্তি বলতে পারেন, এটাই মূল, বাকিটা সাপ্লিমেন্টারি হয়েছে। সেটা ঠিক না বেঠিক এ নিয়ে কথা যাই থাকুক না কেন, ওটা একটা ঘটনা ঘটেছে। আজকে আমরা যদি সেই জায়গায় এসে সংস্কারের আলোচনা শুরু করি, তাহলে আমাদেরকে সাংবিধানিক সরকার এবং বিপ্লবী সরকার দুইটার মাঝখানে এসে একটা অবস্থানে পৌঁছতে হবে। না হয় আমরা আসলে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো না। ওই আলোচনার মধ্যে ঘুরপাক খাবে, কোনো আসলে কাজ হবে না। এই জন্য আজকে 106 যে কথা বলা হচ্ছে, 106টা কোনো আইনগত ভিত্তি এই জায়গায় সংস্কারের জায়গায় হবে কিনা, এটাও চ্যালেঞ্জ হবে না, পরবর্তী গিয়ে এটা নানা ধরনের জটিলতা সৃষ্টি হবে। এখানে যাদের কাছে যাওয়ার আমরা প্রস্তাব করছি সুপ্রিম কোর্টের কাছে, ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট এখানে আছে। সরকার ব্যবস্থা ফিরে আসলে তো এখান থেকে তো চিফ জাস্টিস হবে, সংস্কারে তো সেটাই আমরা বলছি। প্রধান বিচারপতি কেয়ারটেকার সরকার ফিরে আসলে এখানে কেয়ারটেকার সরকারের প্রধান কে হবে? আমাদের প্রস্তাবনা যেগুলো আমরা দিয়েছি ঐক্যমত, তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। আবার কেউ কেউ প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখবে, এগুলো আছে। তাহলে এই জায়গায় যদি আমরা যাই, এখানে আমরা নিরপেক্ষ সমাধান পাবো না কিছু প্রভাবিত, এখানে পেশা এবং ব্যক্তির ইন্টারেস্ট যখন, পেশাগত ইন্টারেস্ট যখন কনফ্লিক্ট করবে, ব্যক্তি ইন্টারেস্টটা সবসময় প্রাধান্য পেয়েছে। এই বিষয়গুলো হলো বাস্তব, এই ঝুঁকিগুলো আছে। সুতরাং আলটিমেটলি আদালতের যেই মর্যাদাটা আমরা দিতে চাই, সেটাকে আমরা প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছি কেন?
এই হাউসে তো বহুবার আলোচনা হয়েছে সংস্কারের বিভিন্ন পয়েন্টে। আমরা আদালতকে আর প্রশ্নবিদ্ধ করতে চাই না। জাস্টিস খায়রুল হক সাহেব যা করে গেছেন তার পুনরাবৃত্তি ঘটে, এটা আমরা চাই না। আগামী দিন কেয়ারটেকার সরকার কে হবেন সেখানে নানা কথা এসেছে। এসব বিষয়গুলো যখন চলে আসে তাহলে 106-এর ধারে কাছে যাওয়ার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। আমরা একসময় বলতাম খায়রুল হক সাহেবের রায়ের পরে সরকার আদালতের গাড়ে বন্দুক রেখেছে, তার স্বার্থ আদায় করেছে, কেয়ারটেকার সরকার ব্যবস্থা বিলুপ্ত করেছিল। তা আমরা কি আবার সেই পথে হাঁটছি? পঞ্চদশ সংশোধনী বিদ্যমান রেখে আপনি কিসের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবেন? পঞ্চদশ সংশোধনী বহাল রেখে, যেটার বাংলাদেশের বর্তমান ক্রাইসিসের মূল কারণ এবং যেই সংকটকে কেন্দ্র করে যাবতীয় সংকটের জন্ম হয়েছে, তাহলে সেটা বর্তমান সংবিধানে আছে। এখানেই তো সংস্কার, বড় সংস্কার প্রয়োজন এবং প্রাসঙ্গিক অনেক ধারা আছে, সেগুলোর এখানে আছে। সাংবিধানিক বিষয় যদি আমরা সংস্কারের আওতায় না আনেন, কিছু অধ্যাদেশ জারি করে অগুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে আমরা অধ্যাদেশ দিয়ে বাস্তবায়ন করে দিলাম, নির্বাহী আদেশে দিলাম, তো এতে কি হবে? মৌলিক সংস্কার হবে? মৌলিক সংস্কারের জন্যই তো সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মৌলিক সংস্কার করার জন্যই তো 3 মাসের মধ্যে নির্বাচন হয়নি, ডিসেম্বরে নির্বাচন হয়নি, অনেকে দাবি করেছেন, সেই জায়গায় আবার সরে আসছেন। তাহলে এই বিষয়গুলো সামনে রাখলে আমরা যে মৌলিক সংস্কার চাচ্ছি, সে মৌলিক সংস্কার মানে সাংবিধানিক সংস্কার। সংবিধানের মৌলিক বিষয়গুলো সংস্কার করতে হলে পার্লামেন্ট পারবে না, কারণ বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা পার্লামেন্ট এখতিয়ার আছে কিনা, এটা আইনগত দিক আপনারা আমার সাথে বেশি বুঝেন, ইতিমধ্যে অনেকে বলেছেন। সুতরাং আমরা এই জায়গা থেকে যদি ঝুঁকিমুক্ত না হই, তাহলে রাষ্ট্রটা ভবিষ্যতে ঝুঁকিতে পড়ছে কিনা। কারণ এত একটা পরিবর্তনের পরে আমরা যদি সঠিক ওয়েতে যদি ওয়ার্ক করতে না পারি এবং আমরা যদি বাস্তবতা মেনে নিতে না পারি, তাহলে আমরা যে সংকট, সেই সংকটের মধ্যেই থাকবো। রাষ্ট্র ঝুঁকিতে পড়বে, জনগণও পড়বে, দেশের যে নিরাপত্তা সংকটের কথা বলছেন, এসব কিছু প্রশ্ন থেকেই যাবে। সেটার জন্যই আমি বলতে চাই 106 কোনো সমাধান নয়। সমাধানের রাস্তা হচ্ছে দেশের স্বার্থে বলছি আমরা, জনগণের স্বার্থ আমরাও বলছি, অনেকেই বলেছেন। দেশের স্বার্থ কোনটা? জনগণের স্বার্থ কোনটা? দেশের জনগণ এবং আমাদের দেশ জাতি হিসেবে একটি কথাইতে আমরা ঐক্যবদ্ধ। ফ্যাসিস্টের পুনরাবর্তন আমরা চাই না। ফ্যাসিস্ট শাসকের আমলের যে সংবিধান, সে সংবিধানের ধারাবাহিকতা রেখে যদি আমরা সেই সমাধান খুঁজতে যাই, সে সমাধান আসবে না এখানে। সুতরাং জনগণের অভিপ্রায়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারেই তার সমাধানের পথ বের করতে পারে। ঐক্যমত্য কমিশন সুপারিশ দিতে পারে, প্রয়োজনে আলোচনা আরও হবে। আমরা মাঝামাঝি কোনো পথ, জুনায়েদ সাকিব ভাই বলেছেন, একটা মাঝামাঝি পথ বের করা যায় কি না, এগুলো অল্টারনেটিভ অনেকগুলো ওয়ে হতে পারে। আর সে আলোচনা যেতে হলে আমাদের শক্তিশালী যে আইনি ভিত্তি, আমি মনে করি আজকে কমিশন যে প্রস্তাবটা দিয়েছেন, এটাই সবচেয়ে শক্তিশালী ভিত্তি, কনস্টিটিউশন অর্ডার। এটা যদি হয়, তাহলে জনগণের অভিপ্রায় সুপ্রিম ল, তার প্রেক্ষিতেই এই অর্ডারটা জারি হোক। সেটা আপনি জুলাই প্রক্লেমেশনের যে কোট করেছেন, এটা করবেন না আরও বেটার করবেন, না সরাসরি প্রেসিডেন্ট আদেশ করবেন, এগুলো আরও লিগ্যাল মোর এক্সিকিউটিভ বিষয়গুলো আরও ডিপিকে বিশ্লেষণ করতে পারে। কিন্তু মূল লক্ষ্য এটাই হওয়া উচিত যে কনস্টিটিউশন অর্ডারের ভিত্তিতেই জুলাই সনদের আইনি ভিত্তি হোক, সে ভিত্তিতে নির্বাচন যেতে হবে। আর এই কথা একজনকে বলেছেন যে 106 যে ক্রাইসিস মোকাবেলার জন্য সাজেশন নেওয়া হয়েছে, তখন তো প্রধানমন্ত্রীর এই পদ বা পদমর্যাদার কেউ ছিলেন না, এটা বেকন ছিল, শূন্যতা ছিল। এখন সেই শূন্যতা নাই। এখন তো প্রাইম মিনিস্টার সমমর্যাদায় প্রধান উপদেষ্টা আছেন, সরকারের উপদেষ্টা মণ্ডলী আছেন, রাষ্ট্রে একটি সরকার কার্যকর আছেন।
এবং দেশ পরিচালনা করছেন। তো সেই জায়গায় আমরা আবার ওখানে যাওয়ার তো সুযোগ নাই। সেটা গেলে তো আবার আমাদের আর্টিকেল 48-এর 3 সেখানে তো সিবেট বেদের পরামর্শের কথা বলা আছে। রাষ্ট্রপতি চাইলেই তো প্রধান উপদেষ্টার পরামর্শ ছাড়া পারবেন না। তাহলে বোঝা যায় সরকার, রাষ্ট্র, প্রেসিডেন্ট, ঐকমত্য কমিশন সব মিলেই কিন্তু এখানে একটার সাথে আরেকটা জড়িত হয়ে যাচ্ছে। সে কারণে আমাদের আইনগত ভিত্তি যদি দিতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কনস্টিটিউশন অর্ডার যেটা প্রস্তাব করা হয়েছে সেই পথে হাঁটতে হবে। সেটা হলো আইনের প্রাথমিক ভিত্তি। চূড়ান্ত রূপে যে গণভোট বলা হয়েছে, পাবলিক যে সুপ্রিম অথরিটি হিসেবে, সুপ্রিম ল হিসেবে পাবলিক অপিনিয়ন কাজ করবে, সেটার প্রেসিডেন্স আমাদের দেশে একাধিকবার আছে। গণভোট আবার প্রশাসনিক বিষয় হয়েছে, কনস্টিটিউশনাল বিষয়েও গণভোট হয়েছে। আমরা যেগুলো সবসময় বলি, আবার 77-ও হয়েছে, লাস্ট 91-ও হয়েছে। তা আমরা সেই জায়গায় যাচ্ছি না কেন? জনস্বার্থ যদি কাজ করি, জনগণের তো উইলটা আমাদেরকে দেখতে হবে। জনগণের যদি অভিপ্রায় দেখতে হয় তাহলে গণভোট হচ্ছে সবচেয়ে শক্তিশালী ভোট হবে, যেটা পরবর্তী কোথাও চ্যালেঞ্জ হওয়ারও সুযোগ থাকবে না। আমার বক্তব্য এখানেই শেষ করছি। আজকের প্রস্তাব আমরা যেন একটি অর্ডার মাধ্যমে করা যে প্রস্তাব, সেটা মেনে নিয়ে গণভোটে গিয়ে যদি শেষ করতে পারি তাহলেই এটার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচনের টাইমলাইন, এর মধ্যে সব কিছুই সম্ভব। অনেকে টাইমের কথা বলেছেন, এই প্রসঙ্গটা আনলাম। গণভোট করতে কয়দিন লাগে? গভর্নমেন্ট যদি সিনসিয়ারলি ওয়ার্ক করে, ফাংশন করে, এটা একটা ম্যানেজমেন্টের বিষয়। সুতরাং আবার কেউ বলেছেন যে এটার টাইটেলটা কী হবে, অনেকগুলো বিষয় আছে। আগেও তো অনেকগুলো বিষয়ের ভিতরে একটা টাইটেল করে করা হয়েছে। এটাকে যেন একটু ব্যাখ্যা করেছে না, আমি এই জন্য একটু ডিটেলসে যেতে চাচ্ছি না। তা আমার মনে হয় সংবিধান পুরোপুরি যেহেতু কার্যকরভাবে আমরা সব কিছু অনুসরণ করে অগ্রসর হতে পারছি না, আমাদেরকে অবশ্যই কনস্টিটিউশনাল অর্ডার যে প্রস্তাবটা এসে আজকের হাউজে আসছে, সেটা নিয়ে যদি আমরা সব দিক দিয়ে আমরা সেফ হয়ে মনে করি, এবং সে তার ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, করতে হবে, এই মনোভাব ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।